আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ক্লাস করতে যাচ্ছি। সেটা হলো এনটিআরসি এর কিছু ইংলিশ প্রশ্ন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করার ট্রাই করব এবং খুব সহজে সলভ করার ট্রাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। এখানে একটা সিনোনিম। আমরা জানি সিনোনিমটা হলো কি সমার্থক শব্দ। এটা হলো একই অর্থের শব্দ, সেটাকে সিনোনিম বলে। তো আমরা একটু সিনোনিম নিয়ে আলোচনা করি। এখানে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, বলছে সিনোনিমে চুজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ডন্টের সিনোনিম বা সমার্থক শব্দটা কী হবে? তো অ্যাবান্ড্যান্ট শব্দের অর্থ হলো প্রচুর পরিমাণে, বেশি বেশি। অ্যাবান্ড্যান্ট মানে শব্দের অর্থ বোঝায় প্রচুর পরিমাণে বা বেশি বেশি বোঝায়। এখন এই শব্দটার সমার্থক শব্দটা এই 4টা অপশনের মধ্যে কোনটা দেওয়া আছে এটা আমরা একটু সিলেক্ট করব। সেটার মধ্যে এখানে আছে স্ক্যার্স মানে হলো অভাব বোঝায়। স্ক্যার্স মানে অভাব, মানে কম। অভাব মানেই তো কম বোঝায়, যেখানে কম আছে। প্লেন্টিফুল মানে হলো প্রচুর। দেখেন ফুল কথাটা আছে, ফুল। ফুল মানে প্রচুর, বেশি, তাই না? এভাবে মনে রাখতে পারে। রেয়ার, আমরা কথা কথা বলি না খুবই, রেয়ার মানে কম। রেয়ার মানে কি কম, মানে অভাব নাকি? লিমিটেড, লিমিটেড মানে কি সীমাবদ্ধ। তাহলে সীমাবদ্ধ মানে হলো কম। তাহলে এখানে বুঝতে হবে যে 3টা একই রকম আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো অভাব, স্ক্যার্স মানে অভাব, বলে স্ক্যারসিটি মানে অভাব যেটা। তারপরে হলো রেয়ার মানে কম, লিমিটেড মানে কম। এই 3টা শব্দের অর্থ একই বোঝাচ্ছে। আর ব্যতিক্রম হলো প্লেন্টিফুল। প্লেন্টিফুল শব্দের অর্থ হলো প্রচুর। তাহলে আমাদের সিনোনিম বলছে, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। তাহলে এখানে আমরা অ্যাবান্ডেন্টের সিনোনিম হলো প্লেন্টিফুল। তাহলে এই দুটো শব্দ, এই শব্দটা কিন্তু প্রায় সব জায়গাতে আসে পরীক্ষাগুলোতে। বিশেষ করে আমি আজকে এনটিআরসি এর বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখেন আমরা বিষয়টা যেভাবে মনে রাখতে পারি, অ্যাবান্ডন্ট, এখানে এই শব্দটার অর্থ হলো প্রচুর পরিমাণে, বেশি বেশি। আর দেখেন এই অপশনটার মধ্যে প্লেন্টিফুল শব্দটা আমরা এর সমর্থক হিসেবে মনে রাখতে পারি। প্লেন্টিফুল, ফুল বেশি আছে, তাহলে এটা বেশি বেশি মনে রাখতে পারি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখেন উত্তরের অ্যান্সারও ছিল প্লেন্টিফুল। এবার আসি অ্যান্টোনিম, একটা শব্দ নিয়ে। অ্যান্টোনিম, অ্যান্টোনিমটা আসে। অ্যান্টোনিমটা কি? সিনোনিমের বিপরীত শব্দ হলো অ্যান্টোনিম। সিনোনিমের বিপরীত শব্দ হলো অ্যান্টোনিম। অ্যান্টি, দেখে এখানে এন্টি কথাটা আছে। এন্টি মানেই তো বিরুদ্ধে বা বিপরীত বোঝায়, তাই না? তাহলে এখানে দেখেন এই যে অ্যান্টোনিম শব্দের প্রথম আছে অ্যান্টো। অ্যান্টো, অ্যান্টো শব্দ দ্বারাই কোনো কিছুর বিপরীত বা বিরুদ্ধ বোঝায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য অ্যান্টোনিম মানে পছন্দ করুন বিপরীত শব্দ অফ ব্রেভ। ব্রেভ শব্দটা কি? তাহলে এই শব্দের অর্থ জানতে হবে। এই জন্য ভোকাবুলারি বা শব্দ অর্থ জানার কোনো বিকল্প নেই। যেখানে ইংরেজি শব্দ দেখবেন সেটার মানেটা জানার ট্রাই করবেন যে এই শব্দের অর্থটা কী, এই শব্দটার বাংলা অর্থটা কী। এই যে ইচ্ছাটা থাকলে আপনি ধীরে ধীরে ইংরেজি শব্দের অর্থগুলো জেনে যাবেন। ব্রেভ মানে হলো সাহস। ব্রেভ মানে কি? সাহস। তাহলে এখন আমরা 4টা যে অপশন দিয়েছি এর মধ্যে দেখব যে সাহস শব্দটা কোনটা। তাই এখানে আমরা একটু ট্রাই করি। বোল্ড, বলে বোল্ডলি, বোল্ডলি মানে সাহসের সঙ্গে, মানে কথা বোল্ডলি সে বিষয়টা হ্যান্ডেল করেছে সাহসের সঙ্গে। তো বোল্ড মানে হলো সাহস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রেভ মানে সাহস ছিল, বোল্ড মানে সাহস, তাহলে এটা হতে পারে। তারপর আমরা 4টা অপশন সবসময় চেক করব। যেমন আপনি যদি ধরেন যে না বোল্ড মানে আপনি জানতেন না, কিন্তু ব্রেভ মানে জানেন, ব্রেভ মানে সাহস। অথবা আপনি বোল্ড শব্দের অর্থ সাহস জানেন কিন্তু ব্রেভ শব্দটা আপনার জানা নেই, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আমরা বাকি সবগুলো অপশন একটু ট্রাই করবো যে বাকি কোন 3টা অপশনের অর্থ কাছাকাছি যায়, আর ব্যতিক্রম যেটা সেটা না জানলে আমি উত্তরটা দিয়ে আসতে পারি। তো এখানে দেখেন কার্জিয়াস, কার্জিয়াস কাওয়ার্ডলি। হ্যাঁ, কার্জিয়াস মানে হলো সাহসী, কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে ভয়, ফিয়ারলেস মানে হলো ভয়হীন, আর কার্জিয়াস মানে সাহসী। তাহলে এখানে দেখেন আমাদের কি বলছে,
যে অ্যান্টোনিম শব্দ মানে বিপরীত শব্দটা চাইছে কার, ব্রেভের, মানে সাহসের বিপরীতটা কী হবে, তার মানে সাহস নয় ভীরু এরকম হবে। তাহলে বোল্ড হলো এর সিনোনিম হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের এটা হচ্ছে না। কার্জিয়াস মানে সাহস, এটাও আমাদের হচ্ছে না, কারণ ব্রেভ মানে সাহস, আমাদের তো সিনোনিম না, অ্যান্টোনিম লাগবে। কাওয়ার্ডলি মানে হলো ভীরুতার সাথে, ভয় ভয়। আর ফেয়ারলেস, দেখেন ফেয়ার মানে ভয়, আর লেস মানে সবসময় না বোঝায়, নেগেটিভ বোঝায়। তার ফেয়ারলেস মানে হলো ভয় নেই এইরকম বোঝায়। তার মানে ভয় নেই মানে কি, সাহস আছে, এটা হলো সাহসের সমর্থক শব্দ, এটাও হলো সাহসের সমর্থক শব্দ, কিন্তু আমাদের চাইছে কি বিপরীত শব্দ, অ্যান্টোনিম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, কাওয়ার্ডলি বলে না, কাওয়ার্ড মানে কাপুরুষ, মানে যে যার সাহস নাই তাকে কি বলে, কাওয়ার্ডলি বলে, কেমন? তাহলে আমাদের এখানে অপশন সি নাম্বারটা কারেক্ট। কাওয়ার্ডলি। এবার আমরা তৃতীয় একটা প্রশ্ন আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে দেখেন এরকম একটা প্রশ্ন দিয়েছে, হি ড্যাশ টু স্কুল এভরি ডে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যানালাইসিস করতে হবে। সেটা হলো এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি আছে, যে কোনো সেন্টেন্সের শুরুতে হলে সাবজেক্ট থাকে, আর সাবজেক্টের পরপরই আমাদের কি থাকে, ভার্ব থাকে। যে কোনো সেন্টেন্সের একটা সেন্টেন্সের গঠনই হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হলো একদম জাতীয় সঙ্গীতের মতো, আমার সোনার বাংলার মতো একদম ক্লিয়ার এবং স্বচ্ছ একটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন। ইংরেজি যে কোনো বাক্যের এই গঠনে বা এই ডিজাইনে সাধারণত গঠিত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বাক্যের শুরুতে যে শব্দ সাধারণত সেটা কি হয়, সাবজেক্ট হয়। তো সাবজেক্ট আছে, এখানে ভার্ব লাগবে। আমাদের অপশনে কিন্তু দেখতে পাচ্ছি গো একটা ভার্ব, গোজ, গান, গোয়িং, এখানে কিন্তু 4টা ভার্ব দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হলো এই 4টা ভার্বের, অর্থাৎ গো ভার্বটারই 4টা রূপে দেওয়া আছে, তবে আমাদের এখন কোন অপশনটা সঠিক হবে সেটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে, তবে একটু সিস্টেমে। এখন আমাদের দেখতে হবে যখন আমরা এরকম সাবজেক্টের পরে ভার্বটা খুঁজতে যাব, তখন আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার ভার্বটাও সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্ট যেমন হবে ভার্বটাও ঠিক তেমন হবে। সাবজেক্ট ভার্ব সবসময় একই রকম হয়। মানে আমি যেটা ক্লাসে স্টুডেন্টকে শেখাই, বাপকা বেটা সিপাইকা ঘোড়া, মা যেমন তার ঝি তেমন, যেমন মা হবে তার ঝিটাও তেমনই হবে, বাপ যেমন হবে বেটাও তেমন হবে, সিপাই যেমন হবে তার ঘোড়াও তেমন হবে। মানে এইটা দ্বারা আপনাকে মনে রাখার জন্য এই কথাটা বললাম, প্রবাদ বাক্যটা, সেটা হলো যে আপনার সাবজেক্ট যেমন হবে ভার্বও ঠিক তেমন হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এবার আসেন আমরা একটু সাবজেক্ট এখানে কি সিঙ্গুলার কিনা। হ্যাঁ, অবশ্যই সাবজেক্টটা সিঙ্গুলার, কারণ হি মানে সে বোঝাচ্ছে। সিঙ্গুলার মানে হচ্ছে যে কোনো জিনিসের একটা বা একজনকে বোঝায়। এখানে হি দ্বারা সে বলতে একজনকে বোঝাচ্ছে, কয়জনকে, একজনকে, সুতরাং হিটা হলো সিঙ্গুলার। আমরা চোখ বুঝে হিটা কি বলতে পারি, সিঙ্গুলার। এখন তাহলে আমাদের এখানে যে ভার্বটা বসবে সেও সিঙ্গুলার বসবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব। এখন প্রশ্ন হলো যে স্যার আমরা সিঙ্গুলার ভার্বটা বুঝবো কী করে। এর উত্তর সংক্ষেপে একবারে এক কথায় উত্তর হলো, ভার্বের শেষে যদি সাধারণত এস দেখতে পাও, কি দেখতে পাও, এস, তাহলে তুমি সেই ভার্বটাকে সিঙ্গেল হিসেবে বলে দিতে পারো এস দিয়ে। এবং আরও সহজে মনে রাখতে পারো, এস দিয়ে তো আমরা সিঙ্গুলার বানানটাই লিখি। সিঙ্গুলার বানান লিখতে আমাদের কি লিখতে হয়, এস দিয়ে না। তাহলে দেখো এই যে এস, তার মানে ভার্বের শেষে এস আছে, এই ভার্বটাকে আমরা সিঙ্গুলার বলতে পারি। সুতরাং এই অপশনটাতে হি গোজ টু স্কুল এভরিডে, খুবই সিম্পল একটা ছিল, বাট চাকরি পরীক্ষায় এটা আসছে। এবং এটা যারা পারে নাই অথবা নতুন নতুন প্রশ্ন থেকে ভয় পেয়ে গেছে, এরকম হতে পারে। এবার আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 4 নম্বর কোশ্চেনটাতে আসি। বলছে ইরোর কারেকশন। ইরোর মানে হলো ভুল, ইরোর মানে কি, ভুল। কারেকশন মানে সঠিক করতে হবে, তার মানে ভুল যেটা দেওয়া আছে সেটাকে সঠিক করতে হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটাকে আমাদের আইডেন্টিফাই করতে বলেছে।
এখানে আমরা এ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি she do her work প্রপারলি। তাহলে এখানে দেখেন কোন ভুলটা হয়েছে। আমরা একটু আগেই 3 নম্বর যে কোশ্চেন করছিলাম সেখানে বলেছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার বলতে সাবজেক্ট একটা বোঝাবে, আর সিঙ্গুলার ভার্ব বলতে বোঝাবে যে ভার্বের শেষে এস আছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু এটা আমরা ভুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কি আমরা সি মানে হলে সে বলতে একজন নারীকে বোঝায়। তাহলে শির পরে কিন্তু ডু হবে না, হবে কি ডাজ হবে। কি হবে, শি ডাজ হওয়ার কথা ছিল, সুতরাং এটা হয়নি বলে এখানে এই সেন্টেন্সটা ভুল। কিন্তু আমাদের কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিকটা বের করতে বলছে। তাহলে আমরা এই ভুল এটা মানে ভুল, এটা সঠিক না। তারপরে এবার আসি শি ডাজ হার ওয়ার্ক প্রপারলি। এখানে কিন্তু এটা মনে হচ্ছে সঠিক, কারণ শি হলো সিঙ্গুলার, তার ভার্বও সিঙ্গুলার দিয়েছে, ঠিক আছে। শি ডাজ হার ওয়ার্ক প্রপারলি, এটা কিন্তু ঠিক আছে। এখন তাহলে আমাদের মূলত হচ্ছে যে চাকরি পরীক্ষা আমরা যেটা করব সেটা হলো আমাদের 4টা অপশনের মধ্যে ভুল কোনটা কোনটা আছে। ভুলগুলো যদি আপনি বের করে ফেলতে পারেন অটোমেটিক আপনার রাইটটা আলাদা হয়ে যাবে, রাইট অপশনটা। তাহলে এবার আসি আমরা বি নাম্বার কি সঠিক হয়েছে কিনা আমরা এটা আগেই না বলি, তো আমরা সি এবং ডি অপশনটা আবার একটু চেক করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সি নাম্বার অপশন বলছে শি ডুইং। এখন দেখেন এই সেন্টেন্সে বেসিক্যালি কোনো ভার্বই নেই, কারণ যে সেন্টেন্সে শুধু মেন ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তার আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেইটাকে আমরা কি বলতে পারি না, ফাইনাইট ভার্ব বলতে পারি না। আমাদের এই বেসিক ক্লাসগুলোও করতে হবে। আমার ফুল কোর্সগুলোতে যেখানে কোর্স আছে সেখানে কিন্তু বেসিক ক্লাসগুলো আছে, সেখানে আপনি সাবজেক্ট কী, টেন্স কী, ভার্ব কী, সেন্টেন্স কী, হ্যাঁ, তারপরে হলো এইগুলো সম্পর্কে একদম আদ্যপান্ত সব কিছু, ভয়েস ন্যারেশন সব বুঝতে পারবেন। সেটা আমাদের করতে হবে, কেমন? তাহলে এবার আসেন আমরা দেখি যে শি দিয়েছে কিন্তু এখানে ভার্বের সাথে সরাসরি আইএনজি আসছে, এখানে অক্সিলারি নাই, সুতরাং এই সেন্টেন্সে মূলত ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব না হলে সেই সেন্টেন্সটাই হতে পারে না, সুতরাং এই অপশনটাও কাটা। এবার আসি এইটা বলছে শি ডান। ডান হলো ডু যে ভার্বটা আছে মেন, সেই ভার্বের V3 হলো ডান। ডু ডিড ডান, ডু হলো V1, ডিড হলো V2, ডান হলো V3। V3 ভার্বটা তখনই হয় যখন সেই ভার্বের আগে হ্যাভ হ্যাজ হয়, অর্থাৎ V3টা সাধারণত পারফেক্ট টেন্সের হয়। কিসের হয়? পারফেক্ট টেন্সের। কিন্তু আমরা এখানে দুঃখের বিষয় হলো এখানে আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বা পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছি না। এখানে সরাসরি ডান আসছে, বাট এখানে ভার্বের আগে অক্সিলারি ভার্বটাই নাই, সুতরাং এটাও কাটা। তাহলে এখন দেখেন আপনি যদি ভুল ধরা শিখতে পারেন, সঠিক কোনটা আপনি এটা ধরতে পারবেন। এই জন্য চাকরির বাজার আপনাকে সঠিকটা শিখবেন না, ভুল কিভাবে হয় সেটা আপনাকে বার করা শিখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি পেরে যাবেন। তো এবার আমরা এটা আমাদের অপশন উত্তর ছিল বি নাম্বার। এবং আরও একটা কোশ্চেন আমরা সলভ করি, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন এই প্রশ্নগুলাই কিন্তু আমাদের এনটিআরসি পরীক্ষাগুলোতে এসে থাকে, শুধু এনটিআরসি না, এই কোশ্চেনগুলো এগুলো বেসিক কোশ্চেন, এগুলাই বিভিন্ন পরীক্ষাগুলোতে এসে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন থেকে একটা প্রশ্ন, হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। এটা একটু মুখস্থ টাইপের বিষয়টা। সেটা হলো যে ফন্ড মানে হলো পছন্দ বা কোনো জিনিসের প্রতি আগ্রহ। হ্যাঁ, তাহলে ফন্ডের পরে সবসময় একটু মনে রাখবেন যে ফন্ডের পরে যখন এই ফন্ড আসবে তারপরে অফ আসবে, ফন্ড অফ। ফন্ড অফ মানে হলো কোনো জিনিসের প্রতি তার মানে ভালো লাগে বা পছন্দ হওয়া। হি ইজ ফন্ড অফ হবে, কী হবে? ফন্ড অফ মিউজিক। এরপরে আমরা দ্বিতীয় 6 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে বলা আছে আর্টিকেল থেকে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হলো ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজেস হলো ভার্ব, তাই না? এবং ভার্বটা দেখেন সিঙ্গুলার, এই যে এস থাকলে সিঙ্গুলার, তাই না? তো ভার্বের আগে কি আছে? সাবজেক্ট। এই সাবজেক্টের আগে যদি কিছু বসে, সাবজেক্ট সাধারণত নাম হয়, নামের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বা আর্টিকেল বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই আর্টিকেল আছে, এবং একটা অপশন আছে যেটাতে আর্টিকেল বসবে না, এই কথা বলছে, নো আর্টিকেল। এখন আমরা কোনটা বসবো, এ বসাবো, এন বসাবো, নাকি দা বসাবো? এখন এন সাধারণত আমরা ভাওয়েল শব্দ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই যে লেটারগুলো আছে, এগুলোকে ভাওয়েল বলে। ভাওয়েলের আগে সাধারণত এন বসে একটি অর্থে, একটি কথা অর্থে।
হ্যাঁ, তা সুতরাং আমাদের এখানে কি এসটা কিন্তু ভাওয়ালের মধ্যে না, সুতরাং এই অপশনটা হবে না। এবং এটা হচ্ছে সাধারণত একটি অর্থে বোঝায়, কিন্তু পৃথিবীতে যে জিনিস মাত্র একটাই আছে সেটার ক্ষেত্রে আবার আর্টিকেল দা বসে। এটা হলো আর্টিকেলের একদম নির্দিষ্ট একটা রুলস, যে পৃথিবীতে যেটা একটাই থাকে সেটা হলো তার পূর্বে আর্টিকেল দি বসে নির্দিষ্ট করার জন্য। তো পৃথিবীতে আমাদের সান কয়টা? সূর্য। সান মানে হলো সূর্য। তো সূর্য কয়টা আছে সারা বিশ্বব্রহ্মাণ্ডে? সূর্য হলো একটাই আমাদের। সুতরাং এটা পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আর একটা কোশ্চেন চলে আসবো, সেটা হলো ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসছে। ভয়েস চেঞ্জ থেকে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হলো শি রোট এ লেটার। এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ফর্ম করতে বলছে। আমরা ভয়েসের ক্লাসগুলো জানতে হবে। আমি একটু সংক্ষেপে সোজাভাবে বলি, প্যাসিভ ফর্ম আর অ্যাক্টিভ ফর্ম, মানে একটা সেন্টেন্সের বা সেন্টেন্সকে দুইটা ফর্ম থাকে। সেটা হলো অ্যাক্টিভ মানে সোজা, আমি যেটা বলি সোজা, আর প্যাসিভ মানে হলো প্যাচ দেওয়া কথা, মানে নোয়াখাল্লা কথার আমরা প্যাসিভ বলতে পারি। যদি একটু একটা যে কোনো একটা কথা সোজাভাবে না বলে যখন একটু প্যাচ লাগিয়ে বলবেন তখন আমরা ওটাকে একটু প্যাচ বলতে পারি। স্বাভাবিকভাবে একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হলো আমি ভাত খাই। এটা হলো একটা সোজা কথা, কিন্তু আমি যদি এই কথাটা একটু ঘুরিয়ে বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে কিন্তু এই কথাটাই আমি একটু প্যাচ দিয়ে বললাম। সুতরাং আমার প্রথম যে কথা বলছে আমি ভাত খাই, ওটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর ভাত আমার দ্বারা খাওয়া হয় এটা একটু প্যাচ দেওয়া কথা, প্যাচের কথা। সুতরাং এটাকে আমরা প্যাসিভ ফর্ম বলতে পারি। প্যাসিভ, এই স্বাভাবিকভাবে আপনাকে একটু অল্প কথায় বোঝালাম। শি রোড এ লেটার, এটাকে আমাদের প্যাসিভ ফর্মে করতে হবে, ব্র্যাকেটে দিয়ে দিছে। প্যাসিভ ফর্মে করতে হবে মানে হলো আমার এটা আছে অ্যাক্টিভে, সেটা প্যাসিভে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে আমরা প্যাসিভ কীভাবে ট্রান্সফার করব? সবসময় মনে রাখবেন, অ্যাক্টিভ সেন্টেন্সের যে ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টকে প্যাসিভ করার সময় সামনে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট হলো কি? এ লেটার। লেটার অবজেক্টটা কি? সাবজেক্ট অবজেক্ট, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এই জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন, আমার এই পেজটিকে, তাহলে হচ্ছে আপনারা ধাপে ধাপে সকল ক্লাসগুলো পেয়ে যাবেন এবং এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। শি রোড এ লেটার, এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত ভার্বের উপর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলা হয়। যেমন রোড মানে হলো লেখা, কি লিখেছে? একটি চিঠি। সুতরাং কি দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তর পেলাম এটা হলো অবজেক্ট। সুতরাং এই অবজেক্টটাকে প্রথমে আমরা প্যাসিভ করার সময় প্রথমে নিয়ে আসবো। তাহলে এ লেটার নিয়ে আসলাম, কিন্তু এই সেন্টেন্সে দেখেন আমরা চারটে অপশনে যদি দেখেন এ লেটার সবগুলাতেই আছে। এখন কি সবগুলাই তাহলে রাইট হবে? না, আমাদের ভুল আছে। এখন দ্বিতীয় হলো এই অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরে এখন আমাদের একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। সেই অক্সিলারি ভার্বটা নিতে হবে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের টেন্স অনুযায়ী। সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখেন আমাদের সেন্টেন্সটা হচ্ছে রোড। রোড শব্দটা হলো V2, রাইট, রোড, রিটেন। V2 মানে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে ওই ইসের জন্য নিব কি? ওয়াজ অথবা ওয়ার। এখন এই এতটুকু আপনি যদি জানতে পারেন তাহলে এখানে আছে ইজ, এটা হবে না। এটা ওয়াজ হতে পারে, এটা হ্যাভ, হ্যাজ এগুলো হবে না। এখানে তো রোড সরাসরি আসছে। তার মানে কিন্তু আপনি যদি এই যে বেসিক যে ক্লাসগুলো যদি বুঝতে পারেন, ধরতে পারেন, জানতে পারেন, আপনার জন্য এগুলা কিছুই না, একদম ভাত মাছ, হ্যাঁ, ডাল ভাত। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এখানে কিন্তু বিটা কারেক্ট হচ্ছে। এইবারে আসি আমরা আর একটা কোশ্চেন নিয়ে। টেন্স থেকে একটা কোশ্চেন আছে, দে ড্যাশ ইন ঢাকা সিন্স 2010। 2010 সাল থেকে তারা সেখানে বসবাস করছে। হ্যাঁ, এই যে ক্লাস, এটা আমার ছোটো ক্লাসের স্টুডেন্টরাও এটা চোখ বুঝে বলে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন দে ড্যাশ ইন লিভ। যদি আমাদের কোনো একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে হয় বা একটা টাইম পিরিয়ড ধরে হয়ে আসতেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে করব। প্রেজেন্ট পারফেক্ট মানে সেখানে কি লাগবে? পারফেক্ট টেন্স মানেই হলো হ্যাভ হ্যাজ লাগে, হ্যাভ হ্যাজ হ্যাড লাগে। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সের ভার্বের আগে হ্যাভ হ্যাজ কোথায় আছে? চোখ বুঝে, এটাতে হ্যাভ হ্যাজ নাই। তাহলে নাই যে অপশনটা সেটা আগে করে দেন, কেটে দেন। এখানে কি নাই?
তোমাদের কলম কোথায় গেল? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু হ্যাভ হ্যাজ নাই। পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স হলেই হ্যাভ হ্যাজ লাগে, এটাতে নাই, এটাতেও নাই, এটা আছে, এটাতে নাই। সুতরাং আমরা এটাকে কারেক্ট বলতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর দু একটা কোশ্চেন দেখে সেটা দেব। এবার আরেকটা কোশ্চেন আসছি, যেটা হলো প্রবাদ বাক্য থেকে আসছে, ইডিয়ম যেটা বলে। এটা ইডিয়মটা হচ্ছে ব্রেক দ্য আইস, মানে হলো বরফ ভাঙা। যদি আক্ষরিক অর্থে বলি তাহলে হলো বরফ ভেঙে ফেলা। ব্রেক মানে ভাঙ্গা, দ্য আইস মানে হলো বরফকে ভাঙ্গা। তাহলে বরফ ভাঙ্গা বলতে কী বোঝাচ্ছে একটু আমরা এই করার চেষ্টা করি। টু শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, আইস। তাহলে বরফকে মনে রাখবেন যে প্রবাদ বাক্যগুলো ওরা আক্ষরিক অর্থ যেরকম হয়, প্রবাদ বাক্যে সেই মূল অর্থ তার বিপরীত টাইপের হয়, একটু রূপকার্থে হয়। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ব্রেক দ্য আইস মানে হচ্ছে বরফ ভাঙা, এটা আক্ষরিক অর্থ। ঠিক প্রবাদের যে অর্থটা হবে মূল, যে ওইটা দ্বারা যেটা বোঝাবে, এটা কিন্তু কোনো বরফ ভাঙ্গা টাঙ্গা এগুলা বোঝাবে না, এটার অন্য একটা কথাটা বোঝাবে। সেটা হলো এখানে দেখি, তাহলে এটা টু শ্যাটার আইস মানে বরফ ভাঙা, তাহলে এটা একই কথা কিন্তু হয়ে যাচ্ছে, বরফ ভাঙাকে নির্দেশ করে, সুতরাং এটা হবে না। টু স্টার্ট এ কনভারসেশন, একটা কথা শুরু করা, কথাবার্তা শুরু করা, এটা কিন্তু অপশন আমরা যদি বুঝতে পারি এটা হতে পারে। টু ফিল কোল্ড, এখন দেখেন বরফ জিনিসটাও কোল্ড মানে ঠান্ডা, আবার কোল্ডে দিয়েছে যে টু ফিল, বরফ ভাঙতে গেলে তো কোল্ড ফিল হবে। সুতরাং একই জিনিস যদি হয়ে যায় সেটা আপনার মনে রাখবেন যে এটা হবে না। টু স্টপ টকিং, কথা ব্রেক মানে আইসকে যখন বা বরফকে যখন ভেঙে ফেলতেছি, মানে কোনো খারাপ জিনিস থেকে বা শীতলতা থেকে আমরা কিন্তু উষ্ণতার দিকে বা ভালোর দিকে যাচ্ছি, তাহলে সেখানে কিন্তু স্টপ কথা, নেগেটিভ কথাগুলো আসে না। হ্যাঁ, তাহলে এখানে টু স্টপ টকিং মানে হলো কথা বন্ধ করে দেওয়া। কথা বন্ধ করলে তো বরফ হয়ে গেল। কোনো জিনিস আমরা যদি কথাবার্তা বন্ধ করে দিই তাহলে সেটা আরও কুল হয়ে বরফ হয়ে গেল। কিন্তু ওই কথাটা তারা বোঝাচ্ছে যে ব্রেক দ্য আইস মানে হলো আগের যে জমে থাকা বা সব কিছু থেকে বন্ধ হয়েছিল সেটা থেকে আমরা কী করবো, টু স্টার্ট এ কনভারসেশন, নতুন করে কনভারসেশন মানে কথাবার্তা বলা, তাহলে কথাবার্তা শুরু করা। এইভাবে হলো আমরা কোশ্চেনগুলো আসলে বুঝে বুঝে সলভ করেন, আমার ক্লাসগুলো যদি করেন, তাহলে আপনাদের আস্তে আস্তে ইংরেজির বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। শুধু একটু সময়ের ব্যাপার, একটু সময় দিয়ে শিখতে হবে। এবার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেলিং। প্রায় সকল ধরনের চাকরি পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে। আপনি কিছু স্পেলিংটা শিখে ফেললে আপনার জন্য ইংরেজিটা সহজ হয়ে যায়। স্পেলিং শব্দের অর্থ হলো, স্পেল শব্দের অর্থ হলো বানান। স্পেল মানে আপনার ইংরেজিতে সঠিকভাবে বানানটা শিখতে হবে, যে সঠিক বানান, ওয়ার্ডটা ইংরেজি ওয়ার্ডের সঠিক বানান কোনটা সেটা আপনাকে বুঝতে হবে। আসেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখেন এখানে বলছে রমেন্ট হয়ে গেছে, কোথায় ভুল দেখছেন? একই রকম মনে হচ্ছে, এখানে রনমেন্ট, এনটা নাই, তাই না? সুতরাং এটা ভুল। রনমেন্ট, আমার মনে হচ্ছে এটা ঠিক। তারপর অন্যগুলো দেখি, রেনমেন্ট, রেন ভুল। ভাই অর দেশে, রন দেয় নেই, তাহলে এটাও ভুল। আমাদের সঠিক হচ্ছে কোনটা? বি নাম্বার অপশনটা। তো আশা করি আপনারা আমাদের এই ক্লাসটি উপভোগ করেছেন এবং এভাবে আমাদের ক্লাসের সঙ্গে থাকুন, পেজের সঙ্গে থাকুন। ভালো ভালো কিছু ক্লাস আসতে যাচ্ছে আমাদের এই পেজ থেকে। ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।